আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের উদ্দেশ্যে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে চীন রাশিয়া। ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ নেতানিয়াহুর। ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে ট্রাম্প। মার্কিন হুমকির মধ্যেই রাশিয়ার সঙ্গে সমুদ্রে যুদ্ধের মহড়া চালাবে ইরান। যুদ্ধ পাল্টে দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্টকে। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের উদ্দেশ্যে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে চীন এবং রাশিয়া, যা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আপনারা জানেন যে গত কয়েক বছর ধরে এই অঞ্চলে উত্তেজনার পারদ ক্রমশ ওপরের দিকে উঠছে, কিন্তু এবারের এই ঘটনা কেবল একটি সাধারণ সামরিক মহড়া বা রুটিন ভিজিট নয়, বরং এটি পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতি একটি সরাসরি কৌশলগত বার্তা। চীন এবং রাশিয়া, যারা বর্তমানে বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে নিজেদের অবস্থান শক্ত করছে, তারা তাদের অত্যাধুনিক ডেস্ট্রয়ার এবং ফ্রিগেটগুলোকে ইরানের জলসীমার দিকে পরিচালিত করার মাধ্যমে এটি স্পষ্ট করে দিয়েছে যে তেহরান আন্তর্জাতিক অঙ্গনে একা নয়। সামরিক বিশ্লেষকরা মনে করছেন এই যুদ্ধজাহাজ পাঠানোর পেছনে মূলত দুটি প্রধান কারণ কাজ করছে। প্রথমত, ওমান সাগর এবং ভারত মহাসাগরের কৌশলগত রুটগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, যা বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং দ্বিতীয়ত, ইরানের ওপর পশ্চিমা দেশগুলোর যে ক্রমাগত চাপ ও নিষেধাজ্ঞার খড়গ ঝুলছে, তার বিপরীতে একটি শক্তিশালী সামরিক জোটের উপস্থিতি জানান দেওয়া। এই ত্রিপক্ষীয় নৌ চলাচলের ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর যে একচ্ছত্র আধিপত্য ছিল, তা এখন সরাসরি চ্যালেঞ্জের মুখে পড়েছে। চীনের এই অংশগ্রহণের মাধ্যমে বেইজিং এটাও প্রমাণ করতে চাইছে যে তারা শুধুমাত্র অর্থনৈতিক শক্তিই নয়, বরং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোতেও তারা একটি অপরিহার্য খেলোয়াড়। অন্যদিকে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর যে চাপ রয়েছে, তা সত্ত্বেও তারা তাদের নৌবহর পাঠিয়ে এটা বুঝিয়ে দিল যে ক্রেমলিন এখনও বিশ্বের যে কোনো প্রান্তে তাদের সামরিক সক্ষমতা প্রদর্শনে প্রস্তুত। এই ঘটনা প্রবাহের দিকে নজর রাখলে বোঝা যায় আগামী দিনগুলোতে এই অঞ্চলে বড় ধরনের মেরুকরণ হতে যাচ্ছে, যা কূটনৈতিক আলোচনার টেবিলে ইরানকে বাড়তি সুবিধা এনে দিতে পারে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য তার সামরিক বাহিনীকে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ দিয়েছেন, যা মধ্যপ্রাচ্যের অস্থিরতাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। সাম্প্রতিক গোয়েন্দা প্রতিবেদন এবং নিরাপত্তা ক্যাবিনেটের একাধিক বৈঠকের পর নেতানিয়াহুর এই নির্দেশকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন সমরবিদেরা। জানা গেছে যে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফকে শুধুমাত্র প্রতিরক্ষামূলক অবস্থানে থাকলেই চলবে না, বরং প্রয়োজনে ইরানের অভ্যন্তরে কৌশলগত লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানার মতো সক্ষমতা ঝালিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। এই নির্দেশের পেছনে মূল অনুঘটক হিসেবে কাজ করছে ইরানের পরমাণু কর্মসূচির দ্রুত অগ্রগতি, যা ইসরায়েল নিজেদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি মনে করে। নেতানিয়াহু প্রশাসনের মতে কূটনৈতিক আলোচনার সময় প্রায় শেষ হয়ে এসেছে, এবং ইরান যদি পারমাণবিক সক্ষমতা অর্জনের দ্বারপ্রান্তে পৌঁছে যায়, তবে সামরিক পদক্ষেপ ছাড়া তাদের হাতে আর কোনো বিকল্প থাকবে না। এই যুদ্ধপ্রস্তুতির অংশ হিসেবে ইসরায়েল তাদের বিমান বাহিনী, সাইবার ওয়ারফেয়ার ইউনিট এবং মিসাইল ডিফেন্স সিস্টেম যেমন আয়রন ডোম এবং অ্যারো সিস্টেমকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে। পাশাপাশি তারা তাদের রিজার্ভ ফোর্সের প্রশিক্ষণের মাত্রাও বাড়িয়ে দিয়েছে। তবে এই প্রস্তুতির নির্দেশের সাথে সাথে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে, কারণ ইসরায়েল এবং ইরানের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হলে তা কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে, যাতে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় মিত্ররা। অর্থনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে দিচ্ছেন যে এমন কোনো সংঘাত তেলের বাজারে আগুন ধরিয়ে দিতে পারে, যার প্রভাব পড়বে সারা বিশ্বের অর্থনীতির ওপর। সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং বর্তমান রাজনীতির অন্যতম আলোচিত চরিত্র ডোনাল্ড ট্রাম্পের নীতি ও অবস্থানের কারণে মনে হচ্ছে তিনি ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে, বা এমন এক পরিস্থিতির দিকে ইঙ্গিত করছেন যা সংঘাত অনিবার্য করে তুলতে পারে। ট্রাম্প তার শাসনামলে ইরানের প্রতি যে ম্যাক্সিমাম প্রেসার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেছিলেন, বর্তমান প্রেক্ষাপটে তার সেই অবস্থান আরও কঠোর রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তার সাম্প্রতিক বক্তব্য এবং রাজনৈতিক প্রচারণায় তিনি বারবার ইরানের ওপর কঠোর ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেছেন, যা কূটনৈতিক মহলে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প যদি পুনরায় ক্ষমতায় আসেন অথবা তার প্রভাব খাটিয়ে মার্কিন নীতিতে পরিবর্তন আনতে পারেন, তবে তিনি ইরানের পরমাণু স্থাপনা বা সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে সরাসরি অ্যাকশনের পথে হাঁটতে পারেন। ট্রাম্পের যুক্তি হল, বর্তমান প্রশাসনের নমনীয়তা ইরানকে আরও বেপরোয়া করে তুলেছে এবং এর লাগাম টানতে হলে সামরিক শক্তি প্রদর্শন ছাড়া উপায় নেই। তবে এই ধরনের পদক্ষেপের ঝুঁকি অত্যন্ত ভয়াবহ। ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়ালে তা যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল সংঘাতে পরিণত হতে পারে, যা ইরাক বা আফগানিস্তানের চেয়েও জটিল আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে। ইরানের হাতে রয়েছে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল এবং এই অঞ্চলে তাদের প্রক্সি বা সমর্থিত গোষ্ঠীগুলোর বিশাল নেটওয়ার্ক, যারা মার্কিন স্বার্থের ওপর যে কোনো সময় আঘাত হানতে প্রস্তুত। ট্রাম্পের এই যুদ্ধংদেহী মনোভাব কি কেবল রাজনৈতিক স্টান্ট, নাকি তিনি সত্যিই বিশ্বাস করেন যে সামরিক সংঘাতই একমাত্র সমাধান, সেটা নিয়ে বিতর্ক রয়েছে। কিন্তু এটা নিশ্চিত যে তার এই অবস্থানের কারণে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যকার অবিশ্বাসের দেয়াল আরও উঁচু হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কড়া হুমকি ও সতর্কবার্তাকে তোয়াক্কা না করেই ইরান ঘোষণা দিয়েছে যে তারা রাশিয়ার সঙ্গে যৌথভাবে সমুদ্রের যুদ্ধের মহড়া চালাবে। এই ঘোষণাটি এমন এক সময়ে এলো যখন ওয়াশিংটন তেহরানকে বারবার সতর্ক করছে যে রাশিয়ার সাথে সামরিক সখ্যতা তাদের জন্য ভালো ফল বয়ে আনবে না। কিন্তু ইরান যেন সেই হুমকির বিপরীতে দ্বিগুণ সাহসের সাথে জবাব দিচ্ছে। এই যৌথ মহড়াটি অনুষ্ঠিত হতে যাচ্ছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তর ভারত মহাসাগর এবং ওমান সাগর এলাকায়, যা আন্তর্জাতিক তেল পরিবহনের প্রধান রুট। ইরান এবং রাশিয়ার নৌবাহিনী এখানে তাদের আধুনিক যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সমন্বয় ঘটাবে, যার মূল লক্ষ্য হল সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করা এবং জলদস্যুতা ও সামুদ্রিক সন্ত্রাসবাদ মোকাবেলা করা। অন্তত কাগজে কলমে এমনটাই বলা হচ্ছে, কিন্তু পর্দার আড়ালে এর আসল উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্র এবং তার ন্যাটো মিত্রদের বুঝিয়ে দেওয়া যে এই অঞ্চলে তাদের একাধিপত্যের দিন শেষ। রাশিয়ার জন্য এই মহড়া একটি সুযোগ, যার মাধ্যমে তারা দেখাতে পারে যে ইউক্রেন যুদ্ধে ব্যস্ত থাকলেও তাদের নৌবাহিনী বিশ্বব্যাপী অপারেশন চালাতে সক্ষম। আর ইরানের জন্য এটি একটি বিশাল মনস্তাত্ত্বিক বিজয়, কারণ একটি বৈশ্বিক পরাশক্তির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মহড়া চালানো তাদের সামরিক বাহিনীর মনোবল বহুগুণ বাড়িয়ে দেয়। মার্কিন পঞ্চম নৌবহর, যা এই অঞ্চলে মোতায়েন রয়েছে, তারা এই মহড়ার ওপর কড়া নজর রাখছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের মহড়া থেকে দুর্ঘটনাবশত বা ভুল বোঝাবুঝির কারণে যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে যখন দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে, তখন একটি ছোট স্ফুলিঙ্গ বড় অগ্নিকাণ্ডের জন্ম দিতে পারে। ইউরোপের দিকে, যেখানে যুদ্ধ একজন মানুষকে কিভাবে আমূল বদলে দিতে পারে, তার জলজ্যান্ত উদাহরণ হয়ে উঠেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। একসময় জনপ্রিয় কমেডিয়ান এবং অভিনেতা, যিনি মানুষকে হাসাতেন, আজ তিনি এক যুদ্ধবিধ্বস্ত জাতির প্রধান সেনাপতি, যিনি কেবল তার দেশকেই নেতৃত্ব দিচ্ছেন না, বরং বিশ্ব মঞ্চে সাহসের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। যুদ্ধের শুরুর দিনগুলোতে তাকে যে টি-শার্ট ও সাধারণ পোশাকে দেখা যেত, তা এখন তার ট্রেডমার্ক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তার মুখের সেই হাস্যোজ্জ্বল ভাবটি মিলিয়ে গেছে গভীর চিন্তার রেখায়। গত কয়েক বছরের অবিরাম সংঘাত, হাজার হাজার মানুষের মৃত্যু, শহরের পর শহর ধ্বংস হয়ে যাওয়া, এসব কিছুই জেলেন্সকির ব্যক্তিত্বে এক বিশাল পরিবর্তন এনেছে। তিনি এখন অনেক বেশি গম্ভীর, কৌশলী এবং কঠোর। আন্তর্জাতিক ফোরামগুলোতে যখন তিনি কথা বলেন, তখন তার কণ্ঠে থাকে আকুতি এবং দৃঢ়তার এক অদ্ভুত সংমিশ্রণ। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ জেলেন্সকিকে একজন রাজনৈতিক নেতা থেকে একজন ওয়ার টাইম লিডার বা যুদ্ধকালীন নেতায় রূপান্তরিত করেছে, যা আধুনিক ইতিহাসে বিরল। তাকে প্রতিদিন কঠিন সব সিদ্ধান্ত নিতে হয়, কোথায় সেনা পাঠাবেন, কখন পশ্চাৎপসরণ করবেন, কিংবা কিভাবে পশ্চিমা বিশ্বের কাছ থেকে আরও অস্ত্র সাহায্য আদায় করবেন। এই মানসিক চাপ এবং দায়িত্বের ভার তাকে শারীরিকভাবেও ক্লান্ত করে তুলেছে, যা তার চোখের নিচের কালিতে স্পষ্ট। কিন্তু তবুও তিনি দমে যাননি।
তার এই রূপান্তর ইউক্রেনের সাধারণ মানুষের মনেও প্রতিরোধের আগুন জ্বালিয়ে রেখেছে। অনেকে বলছেন জেলেন্সকি যদি পালিয়ে যেতেন বা আত্মসমর্পণ করতেন তবে যুদ্ধের গতিপথ অন্যরকম হতে পারত।